এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবে এবং আজীবন মনে রাখবে। মনি চুপ করে বসে রইল। রেহনুমাই আবার বললেন, তুমি হয়তো ভাবতে পারো বিয়ে ঠিক হয়েছে এতদিন হলো, তার মধ্যে একবারও ইভান তোমার সাথে কথা বলার চেষ্টা করেনি, তোমার সাথে যোগাযোগ করতে চাইনি। এ কেমন মানুষ? মনি ঠোঁট কামড়ে ধরল। গলা দিয়ে কিছুতে শব্দ বের হবে না, নইলে সে বলতো এমন কিছু সে ঘরেও ভাবেনি। সে বিয়ের বিষয়ে কোনো প্রত্যাশা রাখেনি। সেদিন রেস্টুরেন্টে ইভানের যে আচরণ দেখেছে তাতে ভর করে সে নিজের সমস্ত আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়েছে। তথাপি রেহনুমা বললেন, কিছু কথা তিক্ত শোনালেও কিছু করার নেই, তোমাকে সরাসরি বলতে হচ্ছে, তা না হলে তুমি অন্ধকারে রয়ে যাবে, সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারবে না। ইভান ছোট থেকেই বেশ ইন্ট্রোভার্ট একটা ছেলে, কারোর সাথে মিশতে ব্যাপক সময় নেয়, যাকে ভালোবাসে তাকে পাগলের চেয়ে বেশি পাগলামিতে আঁকড়ে রাখে, আর যাকে ঘৃণা করে তার ছায়াটা পর্যন্ত সে স্বপ্নেও মারায় না। মাঝে মাঝে দেখবে আমার সাথে প্রচণ্ড রুড আচরণ করেছে, কিন্তু সময় হলে নিজেই বুঝবে সে আমার জন্য এক বাক্যে জান দিয়ে দিতে প্রস্তুত। আমি চাই ঠিক তেমন করে তুমি তার অন্তরে, জীবনের সমগ্র ধ্যান জ্ঞানে জায়গা করে নাও। অবশ্য সেটা নিজের পারদর্শিতা, দায়িত্বশীলতা ও অন্তরে গৃহীত থেকে নির্ঝঞ্ঝাট বিশুদ্ধতা ভালোবাসার দ্বারা। কষ্ট পেয়ে কখনো দূরে সরে যাওয়ার কথা ভেবো না, প্রয়োজনে ওকে কষ্ট দিয়ে নিজের আঘাতটা সমান সমান করে নিও, তবুও কখনো ছেড়ে যাওয়ার কথা মনে এনো না। ছেড়ে যাওয়া ব্যক্তিদের ইভান জান প্রাণ দিয়ে ঘৃণা করে, মানুষের বিশ্বাসঘাতকতা ওকে উন্মাদ করে দেয়, মানসিকতা নষ্ট করে পাগল ছন্নছাড়া বানিয়ে দেয়। আশা করি তুমি নিজের স্বামীর সংসার লক্ষ্মীর মতো আগলে রাখবে। প্রায় 10-15 দিন আগে রেহনুমার সাথে তর্কের জের ধরে স্থগিত করে রাখা মিটিংটা আজ রেখেছে ইভান। কেবিনে বসে দ্রুত হাতের আঙুলগুলো কিবোর্ডের উপর নাচিয়ে সেই প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে বিরক্তিকর শব্দে ফোনটা বেজে ওঠে। ইভান ছু মেরে ফোনটা তুলে নিয়ে কানে ধরে। ওপাশ থেকে তাশার তেজে কণ্ঠটা ভেসে আসতেই কুচকানো কপালটা শিথিল হয়ে আসে ইভানের। ঠোঁটের কোণে ফুটে ওঠে সে বক্র হাসি। তাশা গর্জে উঠে বলে যাচ্ছে, হোয়াট রাবিশ! I'm hearing Ivan that you got married. তুমি বিয়ে করছো? এমন একটা রিউমার ফ্রেন্ড সার্কেলে কিভাবে ছড়াচ্ছে? কারণটা কি? হঠাৎ করে সবার এমন ভুল ধারণার রিজনটা কি বলো? আমাদের বিয়ের কথাবার্তা তো সেদিনের পর আর এগোয়নি। তুমি বলেছিলে আমরা চুপচাপ বিয়ে করে নিব, অথচ বিয়ে তো দূর, তোমাকে তো নাগালেই পাওয়া যায় না। ইনফ্যাক্ট দেখতে পর্যন্ত পাই না তোমাকে। যেখানে আমাদের যোগাযোগই হচ্ছে না সেখানে বিয়ের গুজবটা উঠল কি করে? তুমি সবাইকে কি আবল তাবল বলে বেরিয়েছো? ইভান রকিং চেয়ারটা দুলিয়ে কিছুক্ষণ আপন মনে বাঁকা হাসলো, তারপর কুটিল হেসে জবাব দিল, আমি এখন মিটিংয়ে যাচ্ছি, এসব এক্সস্টিং কথাবার্তা বলার সময় নেই, তুমি রাখতে পারো। তাশা চেঁচিয়ে কিছু একটা বলতে যাবে তার আগে ইভান ফোন কেটে দিল। তার কিছুক্ষণ পর ইভানের পিএস ফায়াজ কিছু ফাইল হাতে তার কেবিনে প্রবেশ করলো। মিটিংয়ের ফাইল ইভানকে বুঝিয়ে দিয়ে সে চলে যাবে এমন সময় অপ্রত্যাশিতভাবে ইভান বলে উঠল, থ্যাংক ইউ ফায়াজ। ফায়াজ ভ্রুকুটি করে মার্জিত কণ্ঠে শুধায়, কেন ভাই? ইভান হাসলো, চেয়ারে হেলান দিয়ে সরাসরি চাইল ফায়াজের দিকে। শান্ত স্বরে বলল, আমার পার্সোনাল বিষয়ের নারী নক্ষত্র বের করার জন্য। ফায়াজের মনে পড়ল দিন কয়েক আগের কথা, আরহান নিকপ্রিয়র A to Z জানার জন্য যখন সে নিজেদের পরিচিত অস্ট্রেলিয়ান বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছিল। বিভিন্ন মাধ্যমে থেকে জানতে পারে আরহান একজন স্বনামধন্য বিজনেসম্যানের 2 মাত্র ছেলে, একজন তরুণ কিন্তু ক্ষুরধার মস্তিষ্কের কর্পোরেট ব্যক্তিত্বের অধিকারী। নিকপ্রিয় গ্লোবাল এন্টারপ্রাইজের কোষীয় সে, যার মূল কার্যক্রম অস্ট্রেলিয়ায়, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে বিস্তৃত। মাল্টি-বিলিয়ন ডলারের এই কোম্পানি ব্যবসার মূল ক্ষেত্র ফিন্যান্স, রিয়েল এস্টেট, এনার্জি এবং টেকনোলজি। একজন প্রভাবশালী কর্পোরেট ফিগার হিসেবে তার উপস্থিতি কেবল বোর্ড রুম পর্যন্ত সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক বিজনেস সামিট, ইনভেস্টমেন্ট
কনফারেন্স এবং ইকোনমিক ফোরামে তাকে প্রায় দেখা যায় কিনোট স্পিকার হিসেবে। তবে উল্লেখযোগ্য তথ্য হিসেবে ফায়াজের যেটা মনে হয়েছে, 28 বছর বয়স্ক এই যুবক ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রাইভেট। সোশ্যাল মিডিয়ায় তার জীবন নিয়ে খুব একটা তথ্য পাওয়া যায় না। যতটা জানা গেছে তা হলেও বাবা অস্ট্রেলিয়ান হলেও তার মা ছিল খাঁটি বাঙালি মুসলিম। বাবার সূত্রে আরহান একজন খ্রিস্টান ধর্মী। পরবর্তীতে মায়ের প্রচেষ্টায় মুসলিম হয়েছিল কিনা জানা যায়নি। আরও বিভিন্ন অফিসিয়াল তথ্যের সাথে জানা যায় বর্তমানে সে বাবার সাথে অফিসিয়াল কাজের প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ারই কোনো একটি দেশে অবস্থান করছে। সেই দেশটা যে বাংলাদেশ তার বলে দিতে হলো না ফায়াজকে। তাসার গতিবিধি লক্ষ্য করার জন্য প্রফেশনাল একজন স্পাই জোগাড় করে ফায়াজ। সেই সূত্রে জানতে পারে প্রায় প্রতিদিনই আরহানের সাথে কোথাও না কোথাও যাচ্ছে তাসা। দুজনে একসাথে সময় কাটাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আগেও একবার রাজবীর সাথে তাসার ঘনিষ্ঠ হওয়ার প্রচেষ্টার বিষয়ে ফায়াজ ইভানকে সতর্ক করেছিল। এবারও সে দেরি করেনি, চুপচাপ ধীর হস্তে কিছু ছবি রেখেছিল ইভানের ডেস্কের উপর। ইভান অভিব্যক্তিহীন চোখে একের পর এক ছবিগুলো দেখেছে। একটাতে তাসা আর আরহান একসাথে ক্যাফেতে বসে কথা বলছে, অন্যটাতে তারা পার্কে হাঁটছে, আর একটাতে একটা রেস্তোরাঁর বাইরে, যেখানে স্পষ্টতই আরহান তাসার জন্য গাড়ির দরজা খুলে ধরে আছে। ইভানের চোখ দুটো কেমন যেন অদ্ভুতভাবে সংকুচিত হয়ে এসেছিল, মুখে ফুটে উঠেছিল তাচ্ছিল্য জানানো সে বাঁকা হাসি। প্রতিটা দুঃখই হয়তো সে এই ব্যঙ্গাত্মক হাসির ভাজেই লুকিয়ে ফেলে। ঠিক সেদিনের পরই ইভান আর বিয়ে নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখল না মনে। তাসাকে তাসার মতো করেই কষ্ট দেওয়ার এই একটা মাত্র উপায় ইভানের কাছে আছে। অফিসের শত শত কর্মীদের মধ্যে একমাত্র ফায়াজ জানে ইভানের বিয়ের কথা। ধীরে ধীরে হয়তো অন্যরা জানতে শুরু করেছে। ইভান আর ফায়াজ একসাথে বের হয়ে বোর্ডরুমের দিকে যায়। সময়ের ব্যবধানে প্রতিটি চেয়ার পূর্ণ হয়ে ওঠে। ইভান তীক্ষ্ণ দৃষ্টি ঘুরিয়ে দেখতে পায় মুস্তাফিজ খানের পাশেই উপস্থিত আছে তার মেয়ে স্পর্শিয়া, যে এই মুহূর্তে মোহাচ্ছন্ন ঘুর লাগা চোখে ইভানের দিকে চেয়ে মুচকি হাসছিল। ইভানের দৃষ্টি পড়তেই দুজনের চোখাচোখি হলো। ইভান দৃষ্টি সরিয়ে নিল না, বরং দৃষ্টির ধার খানিকটা বাড়িয়ে অসহিংস নীরব এক হুমকি দিয়ে গেল যেন। বেহাপনার সীমা ছাড়িয়ে নির্লজ্জতার শীর্ষে চড়ে স্পর্শিয়া দুঃসাধ্য এক কাজ করে ফেলল। চোখে চোখ রেখে আচমকায় চোখ টিপে দিল ইভানকে। ইভানের কোনো হেলদোল হলো না, দৃষ্টি নড়চড় হলো না এক চিমটি, শুধু চাহনির ধার বেড়ে গিয়ে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। মেয়েটির তাতেও নিরস্তি নেই, এক মনে ঠোঁট টিপে হেসে চলেছে। ইভান গম্ভীর নিরুত্তাপ মুখভঙ্গি নিয়ে মিটিংয়ের সমস্ত আলোচনা শেষ করলো। প্রজেক্টর দিয়ে নিজেদের প্রজেক্টের প্রদর্শনী করলো। কথা বলতে বলতে একসময় এসি চালিত শীতল রুমেও ঘেমে উঠল সে। এক পর্যায়ে মাথায় যন্ত্রণা শুরু হলো। যন্ত্রণা ক্লিষ্ট শরীর নিয়েই আরও ঘন্টা দেড়েক পর্যালোচনা সেরে মিটিংয়ের সমাপ্তি টানল। একে একে সকলে প্রস্থান করে রুমটা ফাঁকা হতেই ইভান চেয়ারে মাথা হেলিয়ে দেয়। চোখ বন্ধ করে ডান হাতে ঘাটটা সামান্য মাসাজ করতে থাকে। এমন সময় হুট করে কানের কাছে কথা বলে উঠল রিন রিনের চিকন একটা নারী কণ্ঠ। আমি মাসাজ করে দিলে ভালো লাগবে? ইভান চোখ মেলে, তারপর ধীরে ধীরে মাথায় উঠিয়ে তির্যক দৃষ্টিতে তাকায় স্পর্শিয়ার লাজহীন স্পষ্টবাদী চেহারায়। ঠোঁটের কোণে স্বভাবসুলভ সে বাঁকা হাসি ফুটিয়ে ইভান বলল, আমার সাথে বেডে গেলে আরো বেশি ভালো লাগবে। স্পর্শিয়ার সার্বক্ষণিক কটিল হাসিতে মাখা মুখটা মুহূর্তে কালচে হয়ে ওঠে। চোখ মুখ শক্ত হয়ে দৃষ্টি পাল্টে যায়, দ্রুততা ফুটে ওঠে চোখের তারায়। পরক্ষণে যথাসম্ভব নিজেকে সামনে নিয়ে বলল, আমার গিফটটা কি পছন্দ হয়েছে তোমার? অনেকক্ষণ যাবৎ বহু কষ্টে ইভান নিজের মেজাজ ধরে রেখেছিল। এবার সেটা হাত ফসকে উন্মুক্ত হয়ে পড়ল যেন। সে ভারী উন্মত্ত স্বরে বলল, তুমি যেতে পারো। স্পর্শী আর নড়ল না। ইভানের নজরে বেহার চরম মাত্রায় পৌঁছে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আমরা তো ফ্রেন্ডস হতেই পারি, তাই না? ইভান শব্দ করে নিঃশ্বাস ফেলল। তারপর ইন্টারকমে ফোন করে ফায়াজকে বলল এখনই তার কাছে চলে আসতে। ইভানের গমগমে কণ্ঠ শুনে ফায়াজ যত দ্রুত সম্ভব পা চালিয়ে কনসাল্টিং রুমে পৌঁছায়। ইভানের সামনে দাঁড়াতে ইভানও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। স্পর্শিয়ার দিকে ফিরে শান্ত নিরেট কণ্ঠে বলল, ওর সাথে ফ্রেন্ডশিপ করতে পারো। তারপর ফায়াজকে বলল, জাস্ট শেক ইওর হ্যান্ডস উইথ হার। এই বলে সে ভারী পদশব্দ তুলে বের হয়ে গেল রুম থেকে। অপমানে উপেক্ষায় স্পর্শিয়ার মুখটা থমথমে নীল হয়ে গেল। সে ফায়াজের দিকে কটমট করে তাকালো। এদিকে ফায়াজ বেচারা কিছু বুঝতে না পেরে বোকা বোকা মুখ করে নিজের হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেকের উদ্দেশ্যে। স্পর্শিয়া
তার দিকে সজোরে মুখ ঝামটা মেরে চলে গেল। মনে মনে ভাবলো নিজেকে লোকটা ভাবেটা কি, প্রেসিডেন্ট বুশ, ওবামা, টম ক্রুজ? ভাব দেখলে মনে হয় মেয়ে জাতিদের জীবনে চোখেও দেখেনি, দেখতে পারে না। শালা গিয়ে কোথাকার। রাগে গজগজ করে অফিস ছেড়ে বের হয়ে যায় স্পর্শিয়া। এদিকে ফায়াজ নিজের জায়গায় দাঁড়িয়ে মুচকি হাসতে লাগলো আপন মনে। এমন চোখ ঝলসানো সুন্দরী একটা মেয়ের সাথে ইভান ভাই নিজ থেকে লাইন মারার সুযোগ করে দিল কেন? তার কি সৌভাগ্য ভেবেই খুশিতে মনটা নেচে উঠছে বারবার। আজ রেহনুমা অফিসে আসেননি। গতকাল বিয়ের ধকলে নিজের শরীরটাকে আর খাটাতে চাননি। তবে ফোন করে জানতে পেরেছিলেন ইভান অফিসে এসেছে। রেহনুমা দীর্ঘশ্বাস লুকিয়ে কাজের কথাবার্তায় মনোযোগী হয়েছেন। এদিকে ইভান কাজ শেষ করে অনেক রাত পর্যন্তই অফিসের বসে রইল। কিছু একটা যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে। বাড়ির দিক থেকে তার পিঠ ঘুরিয়ে দিচ্ছে বারবার। রাত বাড়তে শুরু করলে সে উঠে পড়ে। গাড়ি ছোটায় তার সাথে যেই ক্লাবে আরহানের বাহুতে দেখেছিল ঠিক সেই ক্লাবের উদ্দেশ্যে। আজ সে ইচ্ছে করে মাত্রাতিরিক্ত নেশা করলো। নেশায় ডুবে আজ সবকিছু ভুলে যেতে ইচ্ছে করছে। সবকিছু তিক্ত মদের ঝাঁঝালো স্বাদের সাথে গলাধকরণ করে নেবে আজ। ভুলে যাবে ছোট থেকে বড় হওয়ার সে অপ্রিয় অপরিবর্তনীয় তিক্ত অভিজ্ঞতাগুলো। বাবার সাথে ঝামেলা করে মায়ের উন্মাদনার কথা, আর রাগে উন্মত্ত হয়ে নিষ্পাপ ইভানকে বেধড়ক মারধরের করা, বাবার সমস্ত রাগ ইভানের উপর ছাড়া, বাবার উপর ক্ষিপ্ত হয়ে তাকে অভিশাপে অসহনীয় করে তোলার সব আজ ভুলে যাবে ইভান। সে ভুলে যাবে কিভাবে মায়ের নিজের জীবনের মানসিক বিপর্যস্তা ভুলতে ইভানকে হাতিয়ার বানিয়ে নেওয়া। মাঝে মাঝে যখন বাবার কাছে যেত স্কুল থেকে লুকিয়ে, বাবাও যে খুব ভালো আচরণ করতো তা নয়। স্কুল পড়ুয়া অবুঝ ইভান বাবার হাত ধরে বহু অনুরোধ করেছিল অন্তত তার আর মনির দিকে তাকিয়ে নিজেদের সম্পর্কটা ঠিক করে নিতে। বাবা সে সময় একদিন হাত ঝাড়া দিয়ে বলেছিল ইভানের যন্ত্রণায় একদিন তাকে দেশটাই ছাড়তে হবে। সেদিনের পর ইভান বাবার কাছে যাওয়া ত্যাগ করে দেয়। তবু কিছু সময় পর বাবা ঠিকই পরিবার সহ দেশ ছাড়েন, কিন্তু সেটা ইভানের জন্য নয়, নিজের জীবনের সুখের লোভে। ইভান বাবার উপরের ক্ষোভটা ঝেড়ে ফেলার মতো কোনো স্কোপ পায়নি। মাঝে মাঝে যে নিজেই তার চেয়ে বেশি ক্ষোভে আক্রান্ত, সেই মায়ের উপরে খুব উগড়ে দেয়। মাকে কষ্ট দিয়ে সে এক ধরনের পাশবিক শান্তি পায়। ভাবে যে যন্ত্রণা তার ছোট্ট মস্তিষ্কে মা ল্যাপন করেছিল, সেই হিসেবে তার এতটুকু প্রাপ্য। ভালো ব্যবহারটা মায়ের প্রতি আসে না ইভানের। সে জানে মা তখন শত কষ্টে জর্জরিত ছিল, তবু ছোট্ট কোমল হৃদয়ের বাচ্চা ইভানের উপর মায়ের অমানসিক রাগ ছাড়াটা ইভান কোনোদিন ভুলতে পারবে না। তবে চেষ্টা করতে দোষ কোথায়? ইভান জানে কিছু কিছু খুব সারা জীবনের জন্য দীর্ঘস্থায়ী। সময়ের সঙ্গে মানুষ বদলায়, অভ্যাস বদলায়, এমনকি পরিস্থিতির মোড়ও ঘুরে যায়, কিন্তু শেকড়ের গভীরে লেগে থাকা কষ্টগুলো সহজে মুছে যায় না। বাবা চলে গেলেন, মা তার উপর সব রাগ ছেড়ে দিয়ে নিজেকে খানিকটা হালকা করলেন। আর ইভান, সে শুধু শিখে গেল কিভাবে ভালোবাসার নাম করে মানুষ একে অপরকে কষ্ট দেয়। ছোটবেলার সে তো বুঝতে পারত না মা কেন রাগ করতেন, কেন তাকে অন্যের শাস্তি দিতেন, কিন্তু বড় হয়ে বুঝেছে তিনি আসলে ইভানকে আঘাত করছিলেন না, কেবল নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। ঠিক যেমন ইভান এখন তার মাঝে নিজের শূন্যতাটাকে পূর্ণ করার চেষ্টা করে। তবে এসব বুঝা আর মেনে নেওয়ার মাঝে আকাশ পাতাল তফাৎ। ইভান বুঝে কিন্তু মেনে নিতে পারে না, তাই হয়তো তার প্রতি তার এত আকর্ষণ। একটা জটিল বিশৃঙ্খল সম্পর্ক, যেখানে কেউ কারোর জন্য যথেষ্ট নয়, তবু পরস্পরকে আঁকড়ে ধরে থাকে। কিন্তু কতদিন? আজ তার এই মিছে মিছে ভালোবাসাও বাবার মতোই তার জীবন থেকে সরে গেছে। কেউ ইভানকে কষ্ট দিতে ছাড়েনি, তাহলে ইভান কেন নিজেকে শান্তি দিবে? সে তো চায় নিজেকে খুব অভিমান যন্ত্রণার অনলে ভস্ম করে ফেলতে, শেষ করে দিতে। সেই চেষ্টার ফলশ্রুতিতেই একের পর এক ব্যাগ গলায় ঢালতে থাকে ইভান। সে জানতো তাশা কোনো সতীর সাধ্যী নারী নয়, তবু সে তাশাকে চেয়েছিল, ভেবেছিল সে নিজেই বা কোন দিক দিয়ে ভালো। তার জন্য তাশাই মানুষই, বিশৃঙ্খলের সাথে উশৃঙ্খল। কিন্তু এখন মনে হচ্ছে তাশা তার জীবনে থাকলেও কপালে ছিল না। তা না হলে নেশার ঘুরে বিয়ের সিদ্ধান্ত নিয়ে একই নেশার ঘুরে বিয়েটাও করে ফেলতে পারত না। বিয়ে করে যে ইভান পস্তাচ্ছে, আফসোস করছে, ব্যাপারটা মোটেও তা নয়। সে কখনো কোনো ঘটনা প্রবাহে বিচলিত হয় না, জাস্ট বক্র হেসে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেয়। রাতের জনবহুল রাস্তা ধরে ছুটে চলেছে আরহানের র্যান্টে নেওয়া গাড়িটি। তাশা উৎফুল্ল কণ্ঠে কথা বলছে, আরহান হেসে হেসে সায় জানাচ্ছে তাতে। তাশা বারবার জিজ্ঞেস করেও জানতে পারেনি তারা যাচ্ছে কোথায়।
আরহান তাকে সারপ্রাইজ দিতে চায়। ঘন্টা দুয়েক পথ চলার পর শহর থেকে বাইরের শান্ত একটা পরিবেশে গাড়ি থামায় আরহান। তাসা ভ্রু কুচকে বাইরে তাকিয়ে বোঝার চেষ্টা করলো জায়গাটা কেমন। চোখে পড়লো এলোমেলো ছড়িয়ে ছিটে থাকা কতগুলো আধুনিক ধাঁচের বাংলো বাড়ি। আরহান তারই একটার ভেতরে গাড়ি পার্ক করলো, তারপর নেমে তাসাকে নামতে সাহায্য করলো। তাসা অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো, এটা কোথায় এলাম আরহান? আরহান স্মিত হাসলো, তাসার হাত ধরে বলল, বাংলাদেশে আসলে থাকার জন্য এই ফার্ম হাউসটা তৈরি করছিলেন বাবা, তখন মা বেঁচে ছিল। তাসা ধীর কণ্ঠে জানতে চাইলো, তুমি কতদিন থাকবে বাংলাদেশে? তুমি আমার হওয়ার প্রতিশ্রুতি দিলে আমি এখানেই থেকে যাব, বুঝলে ম্যাডাম? এ বলে তাসার হাতের পিঠে চুমু খায় আরহান। তাসা অবাক নয়নে তাকিয়ে থাকে গৌরবর্ণা জিম করা পেশিবহুল সুঠাম শরীরের এই ছেলেটির দিকে। তাসার সৌভাগ্য ইভানের মতো হুতুম প্যাঁচার স্থানে এমন একটি স্বপ্নের মানুষের সাথে তার পরিচয় হয়েছে, যেমনটা প্রতিটি মেয়ে কেবল স্বপ্নে ভেবে থাকে। তাসা বিগলিত কণ্ঠে বলে, নিজের সবকিছু ছেড়ে থেকে যাওয়ার কি দরকার? আমরা তো চাইলে একসাথেই অস্ট্রেলিয়া থাকতে পারি। আরহান হেসে বলল, ঠিক আছে, সেসব পরে দেখা যাবে। আবার তো চলো ভিতরে তো ঢুকি। সবালাপ রাস্তায় দাঁড়িয়ে শেষ না করে ভিতরের জন্য কিছু রেখে দাও। তাসা হেসে পা বাড়ায়, লক পাসওয়ার্ড খুলে ভেতরে প্রবেশ করে লাইট জ্বালায় আরহান। চারপাশের চকচকে ভাব দেখে অবাক নেত্রে তাকিয়ে থাকে তাসা। আরহান সেটা লক্ষ্য করে হেসে বলে, আমরা বলে কেটারকে সব বলে পরিষ্কার করে রেখেছি। তাসা এবার ধাতস্থ হয়, নইলে তো বিষয়টা তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। ওরা বসে রেস্ট নিচ্ছিল আর কথা বলছিল। এমন সময় হোটেল থেকে অর্ডার করা খাবার নিয়ে আসে কেয়ারটেকার। খাওয়া দাওয়ার পর ওরা ছাদে চলে যায়, প্রায় মাঝ রাত পর্যন্ত গল্প করে বসে বসে। এক সময় তাসা মুখ গুমরা করে বলল, তুমি আগে কিচ্ছু বললে না, জানলে তো আমি আমার ড্রেস নিয়ে আসতাম। এখন এগুলো পরে কি ঘুমানো সম্ভব? তাসা নিজের গায়ের জিন্স আর শর্ট টি শার্টের দিকে তাকিয়ে কথাগুলো বলল। আরহান বলল, সমস্যা নেই, আমার ব্যাগটা গাড়ি থেকে আনিয়ে দিচ্ছি, সেখান থেকে কিছু একটা পরে নিও। দারুণ ব্যাগ দিয়ে গেলে আরহানের একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে চেঞ্জ করতে চলে যায় তাসা। ওয়াশরুম থেকে বের হয়ে আরহানকে নিজের ব্যাডে আধশোয়া হয়ে বসে থাকতে দেখে চমকে ওঠে। আরহান নিজেও ততক্ষণে চেঞ্জ করে এসেছে। তাসাকে দেখতে পেয়ে চোখা দাঁত দুটো বের করে হেসে উঠল, চকচকে চোখে তাকিয়ে বলল, সেই গেছে তো, আমার কাপড় আমার চেয়ে অনেকে বেশি মানাচ্ছে তাসা। তাসা ইতস্তত করে বলল, তুমি কি এখানেই ঘুমাবে? রুমে যাবে না? আরহান সে কথার উত্তর না দিয়ে মুচকি হাসলো, হাত বাড়িয়ে তাসার হাত টেনে ধরে বলল, এদিকে এসো। তাসা দ্বিধান্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো কয়েক মুহূর্ত। আরহানের চোখে এক ধরনের আত্মবিশ্বাস, যেন সে জানে তাসা শেষ পর্যন্ত না করতে পারবে না। একটু ইতস্তত করে তাসা ধীরে ধীরে এগিয়ে এলো। আরহান তার কোমরে আলতো চাপ দিয়ে এক টানে বুকের উপর নিয়ে নিল, এতটাই কাছে যে তাসা আরহানের শরীরের উষ্ণতাটাও স্পষ্ট টের পাচ্ছিল। তাসার বুকের ধুকপুকানি যেন হুট করে বেড়ে গেল কয়েক গুণ। কাঁপছো কেন? গভীর কণ্ঠে বলল আরহান, তাসার কানের কাছে মুখ এনে। তুমি? তাসা বলতে গিয়েও থেমে গেল, কারণ এই মুহূর্তে তার মনে একগাদা প্রশ্ন, একগাদা অনুভূতি, কিন্তু কোনোটাই ভাষায় প্রকাশ করার মতো নয়। আরহানের আঙুলগুলো এবার তাসার চুলের ভেতর হারিয়ে গেল। তারপর দু হাতে তাসার মুখকে উঁচু করে তাসার চোখের দিকে নেশালো চোখে তাকিয়ে বলল, আমাকে থামাবে? তাসা কিছু বলল না, কিছু বলার মতো অবস্থায়ও নেই সে, শুধু নিঃশ্বাসের ব্যাগটা একটু বেড়ে গেল তার। আরহান আর সময় নষ্ট করলো না, ঠোঁট রাখলো তাসার ঠোঁটে, কোমল ছোঁয়ায় কিন্তু দৃঢ়ভাবে। তাসা আঁকড়ে ধরলো আরহানের কাঁধের কাছে টি শার্টটা। চুমটা গভীর হলো ধীরে ধীরে। একসময় আরহানের হাত নেমে এলো তাসার পিঠ বেয়ে কোমরের দিকে, ওর আঙ্গুলের স্পর্শে তাসা শিউরে উঠল। একসময় আরহানের দু ঠোঁট নেমে এলো তাসার গলায়, তারপর আরেকটু নিচে, তারপর আরো একটু। সারা রাত বাড়ির উৎকট পানীয়ের মাঝে নিজেকে ডুবিয়ে শেষ করে ইভান যখন বাড়ি ফিরল তখন মাঝরাত পেরিয়ে গেছে। কলিং বেলটা সজোরে চেপে ধরল, পরপর কয়েকবার বাজানোর পর হাত করে একসময় খুলে গেল বিশাল দরজাটা। ইভানের রক্তিম নাশালো দুটো চোখ পড়ল ফুলে লালচে হয়ে থাকা একজোড়া টলটলে স্বচ্ছ সুন্দর চোখের উপর। সারা রাত কেঁদে কেটে কখন যে মনির চোখ লেগে এসেছে নিজেও বলতে পারবে না। কান্নার তীব্রতার পর প্রতিটি মানুষেরই শরীর আচ্ছন্ন করে দু চোখ ছাপিয়ে পাহাড় সম ঘুম নেমে আসে। দরজার পাশে এক হাতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা মাতাল ইভানের উদ্ভ্রান্ত দৃষ্টি দেখে
মনির কলিজায় পানি রইল না। হিংস্র বাঘের মতো নজরে তাকিয়ে আছে ইভান। মাথাটা সামান্য হেলে হেলে পড়ছে। এক সময় ভ্রু কুচকে চোখ বন্ধ করলো, তারপর আবার চোখ খুলে জিজ্ঞাসা নেত্রে তাকালো, যেন সে মন প্রাণ দিয়ে মনে করার চেষ্টা করছে সামনে দাঁড়িয়ে থাকার রূপসী মেয়েটিকে। মনি দরজা থেকে সরে গিয়ে ইভানকে ঢোকার রাস্তা দিল। ইভান টাল মাটাল পায়ে ঘরে ঢুকে হাতের সুটটা ছুঁড়ে ফেললো মেঝেতে। এলোমেলো পায়ে রুমে গিয়ে হাত ঘড়িটাও খুলে ছুঁড়ে ফেললো। মনি ইভানের পেছনে এসে দাঁড়ালো ভীত পায়ে। ড্রেসিং টেবিলের আয়নার ভেতর দিয়ে তাকে দেখতে পেয়ে ইভান ঘুরে দাঁড়ালো। তারপর রেগে লাল হয়ে আচমকা ছুটে গিয়ে মনির দু বাহু চেপে ধরলো। পুরুষালী পোক্ত হাতের চাপে মাথায় মনির মুখটা নীল হয়ে গেল। ইভান ওকে সজোরে ঝাঁকিয়ে জড়ানো জিভে বলল, তুমি এখানে কি করছো? মনি আহত নয়নে তাকিয়ে রইল ইভানের দিকে। ইভান আবার ধমকে বলল, যাও, নিজের রুমে যাও। এটা বলে ইভান সজোরে ধাক্কা দিয়ে ছুঁড়ে মারে মনিকে। আচানক ধাক্কা সামলাতে না পেরে পিছিয়ে গিয়ে হুড়মুড়ে পড়লো কাভার্ডের গায়ে। শক্ত হ্যান্ডেলের খোঁচা এসে লাগলো মনির ঘাড়ের এক সাইডে। হয়তো ছেলে গেছে জায়গাটা। প্রচুর জ্বালা করতে লাগলো। মনি কাভার্ড ধরে সোজা হয়ে দাঁড়ায়। ঠোঁট চেপে কান্না রোধ করে টলটলে চোখে ইভানের দিকে চাইলো। দেখলো ইভান দুই হাতে নিজের চুল খামচে ধরে আছে। মনি কি করেছে, কোথায় পড়েছে সে খেয়াল তার নেই। এক সময় তাল সামলাতে না পেরে পিছিয়ে গিয়ে ধাপ করে বসে পড়লো বিছানার উপর। তারপর আচমকা শুয়ে পড়লো যেভাবে ছিল ঠিক সেভাবেই। এভাবে পড়তে দেখে মনির চমকে গিয়ে এগিয়ে আসে। ইভান নড়ে চড়ে বিছানার মাঝ বরাবর শোয়, তবু পা অনেকখানি বের হয়ে রইল। মনি অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে উঁকি দিল ইভানের মুখের দিকে। দেখলো বেঘুরে ঘুমিয়ে পড়েছে সে মুহূর্তে, নাকি বেহুশ হয়ে গেছে কে জানে। মনি দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। তারপর কিছুক্ষণ ইতস্তত করে আলতো হাতে ধীরে ধীরে ইভানের জুতো আর মোজাগুলো খুলে দিল, একেবারে আস্তে করে যেন ইভান টের পেয়ে না যায়। তারপর সেগুলো একটা সাইডে রেখে ইভানের দিকে মলিন ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর আস্তে করে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের আয়নার দিকে। আয়নাতে দেখলেও ঘাড়ের অংশটা ছিলে রক্ত জমিয়ে কালচে হয়ে পড়েছে। হাতের কাছে কোনো মলম খুঁজে না পেয়ে ফ্রিজ থেকে এক টুকরা বরফ এনে ঘষল জায়গাটাতে। তারপর রুমের বাতিটা বন্ধ করে দিয়ে চলে গেল দরজার দিকে। সেদিন মুন্নি যে বেডরুমটাতে শুয়েছিল সেটার উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ কিছু একটা মনে হতেই থেমে গেল। সকালে মনে ওঠার আগে যদি কাজের খালা চলে আসে আর এই ঘটনা দেখে ফেলে তাহলে আর রক্ষা থাকবে না, রেহনুমা তাকে খেয়ে ফেলবে। তাই সে আবার ফিরে এসে চুপচাপ শুয়ে পড়ল সোফায়। বুকের ঘা বুকে লুকিয়ে ইভানের দিকে তাকিয়ে কেঁদে ফেললো। ঘুমন্ত মুখশ্রীটা দেখে স্বর্গীয় কোনো দেবতার চেয়ে কম লাগছে না। তীক্ষ্ণ চোয়াল, সরু লম্বা নাক, শ্যাম ফর্সা গায়ের রং, সুন্দর চোখের অধিকারী একজন সুদর্শন পুরুষ। লম্বা উচ্চতার সাথে বেশি বহুল শরীরে প্রতিটা রঙের শার্টই তাকে মানায়। এক নজর দেখলে মনে হয় কোনো ইউরোপিয়ান মডেল অথবা গ্রিক দেবতা অপুলু। আর একটু নজর কাড়া বিশেষত্ব মনির চোখে পড়েছিল শুধুমাত্র একবারের জন্য। সেটা হলো ইভান বিরক্তি বা দুশ্চিন্তায় ঠোঁট দুটো একটা আরেকটার সাথে চেপে ধরলে ডান গালে তার সুগভীর একটা গর্ত ভেসে ওঠে। যদিও ট্রিম করা খোঁচা খোঁচা দাড়ির জন্য অত বেশি বোঝা যায় না, তবু মনির নজর কেড়েছে। তার মনে হচ্ছে ইভান হাসলে এই জিনিসটা তার সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে তুলবে। কিন্তু আফসোস, এই সামান্য কটা দিনে একবারও ইভানকে হাসতে দেখেনি মনি। এমনকি একটা মুচকি চাপা হাসেও না। শত শত ভাবনার ঝুড়ি ঝিমিয়ে এসে একসময় ঘুমে তলিয়ে গেল সে। বারান্দাটা আজও খোলা ছিল। সূর্যের প্রথম কিরণটা চোখে এসে পড়তে উঠে বসে মনি। আজ আর দেরি হলো না। ইভান ওঠার আগেই উঠে পড়ল সে। নিজেকে পরিপাটি করে ছুটে গেল কিচেনে। তড়িঘড়ি করে হাতে যত্ন নিয়ে তৈরি করলো সকালের নাস্তা। সুন্দর করে টেবিলে সাজিয়ে রাখলো পরোটা, মাংস ও 2 রকমের সবজি। সাথে রাখলো ব্রেড, জ্যাম, ডিম পোচ আর অরেঞ্জ জুস। ইভানের যেটা ইচ্ছে খাওয়ার অপশন আছে। ক্লান্ত ঘনমাক্ত শরীর নিয়ে মনি ড্রয়িং রুমের সোফায় বসলো ফ্যান চালু করে। এমন সময় বেল বেজে উঠল। মনি দরজা খুলে দেখলো সোফিয়া খালা দাঁড়িয়ে আছেন। তিনি ভেতরে এসে ডাইনিংয়ে এত খাবার দাবারের আয়োজন দেখে চোখ কপালে তুলে ফেললেন। তারপর বিস্মিত স্বরে বললেন, এগুলো কি ছোট স্যারের জন্য? কিন্তু সে তো ব্রেকফাস্ট করে না, একেবারে দুপুরে খায়। মনি বিচলিত দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো সে সাধলে কি ইভান নিয়ম ভঙ্গ করে আজ খেতে বসবে? ব্যতিক্রম কিছু কি ঘটবে, নাকি নিজের বদ স্বভাবস্বরূপ মোহিনীর এত আয়োজনে ধিক্কার জানিয়ে চলে যাবে? আয়োজনটা তো মুখ্য নয়, মুখ্য হলো মনির অনুভূতিগুলো। স্বামী যেমনই হোক, দিন শেষে একজন সতী স্ত্রী
ঠিকই স্বামীকে মনের কোথায় অকাতরে জায়গা দিয়ে ফেলে। আর মনের মতো কোমলমতি মেয়ে হলে তো কথাই নেই, তার কাছে স্বামী মানে পরমেশ্বর। তার উপর রয়েছে রেহনুমার ধমকরূপী অনুরোধ। সে চাইলে ইভানের দিক থেকে মুখ ফিরিয়ে রাখতে পারবে না। সকলের কথা ভেবে নিজের অজানা ভবিষ্যতের আশায় মুখ বেঁধে তাকে পথ চলতেই হবে। ইভানকে ভালোবাসার জন্য জবরদস্তি করতে না চাইলেও তাকে হেলাও করতে পারবে না। মনি দূরে দূরে বুকে কিচেনে চায়, চুলোয় পানি বসায় চায়ের জন্য। অনিশ্চিত চিন্তাগুলো তার আস্তে আস্তে আতঙ্কে রূপ নিচ্ছে যেন। এত সহজে কেন যে সে দুর্বল হয়ে পড়ে ভেবে পায় না। প্রায় ঘন্টা দেড়েক পর ফর্মাল গ্যাটাপে তৈরি হয়ে বেরিয়ে আসে ইভান। গায়ে হালকা বেগুনি রঙের শার্ট, বড় বড় চুলগুলো জেলবিহীন সুন্দর করে আছড়ে রাখা। হাতের ফোনটা পকেটে পড়তে পড়তে সে এগিয়ে যায় দরজার দিকে। ডাইনিং এর চেয়ারে বসে থাকা মনির দিকে একটাবার ফিরেও তাকালো না। মনি চট করে উঠে দাঁড়িয়ে শুকনো একটা ঢুক গিলে ডেকে উঠল। ব্রেকফাস্ট করে যান প্লিজ। ইভান থমকে দাঁড়ায়। অনেকটা সময় নিয়ে সে পিছনে ঘুরে মনির দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে আসে কিছুটা। এমন সময় হঠাৎ তার ফোন বেজে ওঠায়। সেটা আবার বের করে পকেট থেকে রিসিভ করলো না ফোনটা। সেটা হাতে রেখে আবার তাকালো মনির দিকে। শান্ত শীতল কণ্ঠে বলল, আর কখনো আমাকে পিছন থেকে ডাকবে না। এই বলে আবারও চলে যেতে উদ্যত হবে তার আগেই মনি বলে বসে, শুনুন। ইভান ভ্রুকুটি করে তাকালো। মনি মুখ নিচু করে রেখেছে বলে ওর গোমরা মুখের অনেকখানি সে দেখতে পাচ্ছে না। মনি থেমে থেমে বহু কষ্টে আওড়ালো, আজ মামা মামি আসবে আমাকে নিয়ে যেতে। ইভানের যেন ধৈর্য হারিয়ে যাচ্ছে। এত ভনিতা আর কথা তার কোনো কালই সহ্য হয় না। সে অধৈর্য কঠোর গলায় বলল, সো মনি আমতা আমতা করে আড়ষ্ট কণ্ঠে কোনো রকম উচ্চারণ করলো, আপনি মানে ওনারা বলেছেন আপনাকে যেতে হবে। ইভানের হেলদোল হলো না। সে তেমন ইমসু কুচকে রেখে বক্র কণ্ঠে বলল, এ ধরনের স্টুপিড কথাবার্তা বলে আমাকে আর কখনো বিরক্ত করলে ব্যাপারটা ভালো হবে না। আগেই বলেছি, আজও বলছি, আর এটাই লাস্টবার। নিজের মতো থাকবে, আমাকে ডিস্টার্ব করবে না। এটা বলে গটগট পায়ে বের হয়ে যায় ইভান। মনি থমথমে মুখ করে ধপাস করে চেয়ারে বসে পড়ল। ইভান বারবার তার থেকে দূরে থাকতে বলে, কিন্তু দূরে যদি রাখার হয় তাহলে উনি বিয়ে করেছেন কেন? কিসের প্রয়োজনে? লোক দেখাতে? মনির রাত চোখ গড়িয়ে পানি পড়ল না। শুধু চিন্তিত মুখে দীর্ঘশ্বাস বেরিয়ে এলেও একটা। টেবিলের সবকিছু ঢেকে রেখে সে ভেঙে আসা পায়ে কিচেনে যায়। 4 কাপে দুধ মিশ্রিত করতে করতে আনমনা হয়ে পড়ে। এমন সময় পাশ থেকে তার বাহুতে হাত রেখে সুফিয়া খালা এসে দাঁড়ায়। মলিন হেসে উনি আশ্বাস দেন, কষ্ট পেও না মা। ইভানের রাগ আর মেজাজ দুটোই বেশি হলেও সে মানুষ হিসাবে খারাপ না। তুমি লক্ষ্মী মেয়ের মতো নিজের চেষ্টায় অব্যাহত রেখে গেলে সে একদিন ঠিক তোমার কাছে ধরা দেবে। শুধু একটু সময়ের প্রয়োজন আর ধৈর্য দরকার। মনে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। তার মানে খালার সবটা দেখেছেন আর শুনেছেনও। সে তাড়াহুড়ো করে খালার হাত আঁকড়ে ধরে কাপা স্বরে বলল, আপনি এসব মিসেস মানে মাকে কিছু বলবেন না খালা প্লিজ। সুফিয়া খালা মুচকি হেসে শুয়ে জানান, মনি তো ভাবতেই লজ্জায় মরে যাচ্ছে। ইভান এমন ব্যবহার করে তার সাথে। কেউ জানলে কতটা লজ্জার মুখে পড়তে হবে। সে তো কারোর সামনে দাঁড়াতেই পারবে না। সবাই কতটা মূল্যহীন তুচ্ছ ভাববে তাকে, যাকে নিজের স্বামী সারাক্ষণ দূর দূর করে কথা বলতে বা স্ত্রীর কথা শুনতেও তার বেজায় বিরক্তি। মনে 4 কাপ হাতে রুমে এসে আরেক দফা চমকে যায়। ছোট্ট জিহাদ পাকা হাতে সুনিপুণ ভাবে ইভানের বিছানাটা গুছিয়ে রাখছে। মনি দ্রুত পাতে এগিয়ে গিয়ে বলল, তুমি এসব কেন করছো? রেখে দাও, আমি পারবো। জিহাদের পুরো মুখ নির্মল হাসিতে উচ্ছ্বসিত হয়ে উঠল। সে সব কটা দাঁত বের করে হেসে বলল, রোজ তো এগুলো আমি করি ম্যাডাম। মনি চমকে উঠে। তার মানে কালও এসব জিহাদি করেছে? আর সে কিনা ভাবছিল ইভান করেছে। সেও তো কম বোকা নয়। ইভানের মতো একজন মানুষ বিছানা গোছাবে এটা সে ভাবলো কি করে? মনি বলল, তুমি আমাকে ম্যাডাম ডাকছো? জিহাদ বলল, আপু ডাকবো? হ্যাঁ, আপু ডাকতে পারো। জিহাদ এক মুহূর্ত ভেবে নিয়ে চকচকে উজ্জ্বল চোখে বলল, না না, আমি আপনাকে ভাবি ডাকবো। আপনি তো ইয়ান ভাইয়ার বউ, তাই না? মনের বুকের ভিতর শিরশির করে উঠল। সে ইভানের বউ এটা ভাবতেই কান দুটো গরম হয়ে গেল। লজ্জা মাখা প্রশান্তির এই অনুভূতি সে ভাষায় প্রকাশ করতে পারবে না। কিন্তু এই প্রশান্তিটা পূর্ণতা পেত যদি ইভানের আচরণ অন্য 10টা স্বামীর মতো স্বাভাবিক হতো। মনি 4 কাপে একটা ছোট্ট চুমুক দিয়ে জিজ্ঞেস কণ্ঠে বলল,
আচ্ছা জিহাদ, তোমার ইভান ভাইয়া কি খুব রাগী, সবসময় রাগ দেখায়? জিহাদের চোখ বড় বড় হয়ে ওঠে। সে 2 কদম এগিয়ে এসে বলে, ও মা, আপনি জানেন না ভাবি, ইভান ভাইয়া সেই রাগ। মাঝে মাঝে রাগে যখন জিনিসপত্র আছাড় মেরে মেরে ভাঙেন, তখন তো আমি তার সামনেও থাকি না। যদি আমাকে উড়িয়ে আছাড় মারে, আমি তো মরে ভূত হয়ে যাব, তাই না? আম্মা অনেক কাঁদবে। মনে কথা হারিয়ে ফেলে। সে বুঝতে পারছে না কোন গারাকলে ফেসে গেছে সে। তার চিন্তা ভাবনার মাঝেই কর্কশ শব্দ করে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে মনির আত্মার শুকিয়ে এলো প্রায়। এই সময় রেহনুমার ফোন। এই মহিলাকে সে বাঘের মতো ভয় পায়। নিজেকে ধাতস্থ করে ফোন ধরে সালাম দেয় মনি। রেহনুমা ভূমিকার ধার দিয়ে গেলেন না, সরাসরি অল্প কথায় জানালেন মনি যেন নিয়ম মাফিক বিকেলে মুন্নিকে পড়াতে চায়। তারপর একটু সময় চুপ থেকে বললেন, ইভান কি তোমার সাথে কথা বলে? মৌনিকে জবাব দেবে ভেবে পায় না। সে যদি নিজের ইজ্জত বাঁচাতে হ্যাঁ বলে, আর ওদিকে ইভান যদি মাকে না বলে, তাহলে তো শেষ পর্যন্ত মনিরই নাক কাটা যাবে। তাই সে ভেবে চিনতে মিনমিনে গলায় বলল, আমি কিছু জিজ্ঞেস করলে বলে? রাহনুমা কিছু বললেন না। আর মনি হঠাৎ মনে পড়েছে এমন ভঙ্গিতে বলল, আমি কি আজ তাহলে মামা মামির সাথে যাব না? রাহনুমা ঠান্ডা গলায় বললেন, মানা করে দাও ওনাদের। আমার অনুমতি ব্যতিরিকে ওই বাড়িতে কখনোই যাবে না তুমি। কথাটা শেষ করে সাথে সাথে ফোন কেটে দিলেন রেহনুমা। মনি বোকার মতো বসে রইল। এই কথাটা রেহনুমা কেন বললেন? সে কি আর কখনোই যাবে না মামার বাড়ি? কিন্তু এই বাড়িটাতে যে মনির দম আটকে আসছে, বড় একা নিষ্প্রাণ লাগছে সবকিছু। সে ফোন তুললো মামাকে নিষেধ করার জন্য, তারপর আবার রেখে দিল। ভাবলো তাদের আসতে তো সমস্যা নেই, এসে দেখা হওয়ার পর না হয় জানিয়ে দিবে সে যেতে পারবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো মনি। তার গোটা জীবনটায় দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে। এমন একটা জীবন তো সে চায়নি। বুকের ভেতরটা বড্ড ক্লান্ত ঠেকে। সে ফোনটা আবার তুলে নেয়। ত্রিনার সাথে একটু কথা বললে হয়তো শান্তি লাগবে। ভার্সিটির ক্যান্টিনে বসে আছে ত্রিনা আর মনি। রেহনুমার কাছ থেকে পারমিশন নিয়ে সে ভর্তি হতে এসেছে। এখন সমস্যা হচ্ছে, সে যে বিবাহিত ফর্মে সেটা লেখার পর তার স্বামীর আইডেন্টিটি চাওয়া হয়েছে। সেই কার্ড তো আর তার কাছে নেই। মুখ গোমরা করে তাই বসে আছে ক্যান্টিনে। অপরদিকে মনের চেয়েও বেশি গোমরা হয়ে আছে ত্রিনার মুখ। ঠিক গোমরা নয়, ভীত ও অস্থির। এই মাসের শেষের দিকে দেশে ফিরছে অন্তর ভাইয়া। সে আতঙ্কে অস্থির, কিভাবে নিজের ফুফাতো ভাইকে বিয়ে করবে। অন্তর ভাইয়া কি কখনো ওকে সেই নজরে দেখেছে? ত্রিনার ধ্যান ভঙ্গ করে মনি ডেকে উঠল। অস্থির স্বরে বলল, কি ভাবছিস তুই এত? ত্রিনা সম্বিত ফিরে পেয়ে হাসলো, বলল, কিছু না, ওই যে ফোনে বলেছিলাম ওই ব্যাপারটাই। তুই বল, ইভান ভাইয়ার সাথে তোর সম্পর্ক কেমন? সে কি তোকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে? মনি বিদ্রুপের হাসি হেসে বলল, মেনে নেয়ার তো তার মধ্যে ইচ্ছেটাও নেই। আমার কি মনে হয় জানিস, ওনার হয়তো কোনো রিলেশন ছিল, যেখান থেকে ফিরিয়ে এনে জোর করে বিয়েটা চাপিয়ে দেওয়া হয়েছে। ত্রিনা আশ্বস্তের ভঙ্গিতে হাসলো, বলল, তুই কি বোকা? এমন একটা স্বাধীন চেতা রাগী লোকের উপর বিয়ের মতো বিরাট ব্যাপার চাপিয়ে দেওয়ার ক্ষমতা কারোর থাকতে পারে নাকি? তারপর একটু থেমে বলল, তুই একটা কাজ কর, ওনাকে কিছুদিন বাড়ির ভিতর আটকে রাখার চেষ্টা কর। মানে অফিস থেকে যেন সোজা পাশে আসে, অন্য কোথাও না যায়। পারলে অফিসে যাও বন্ধ করে রাখ কিছুদিন। মনে বিস্মিত হয়ে তাকায়, অবাক কণ্ঠে বলে, আমি কিভাবে ওনাকে বাসায় রাখবো? পারবি, তুই খুব অসুস্থ হওয়ার ভাব ধরবি বা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারিস। সামান্য কিছুটা সময় একসাথে কাটানোর সুযোগ পেলেই দেখবি সে তোকে ফিল করতে পারবে। মনেকে চুপ করে থাকতে দেখে প্রেক্ষাপটের উত্তেজনা কাটানোর জন্য ত্রিনা হালকা হাসলো। কিন্তু মনি তখনও ভেবে চলছিল ইভানকে বোঝা এবং তার মন জয় করা কতটা কঠিন হতে পারে। ত্রিনা মুচকি হেসে বলল, দেখ, আমি জানি তুই চিন্তা করছিস যে এটা সম্ভব নয়, কিন্তু একটু চেষ্টা করেই দেখ না। মানুষ তো আদর যত্ন দিয়ে অবলা প্রাণীকেও পোষ মানিয়ে নেয়, আর সে তো অনুভূতি সম্পন্ন একজন মানুষ। জানিস, কখনো কখনো মানুষ তাদের নিজেদের আবেগের সাথে সুর মিলাতে পারে না। তুই তাকে একটু সময় দিলে সে ঠিক বুঝবে। মনি ফিকে হয়ে আসা মুখে বলল, আমি জানি না এগুলো সম্ভব কিনা, আমার বড্ড ক্লান্ত লাগে রে। বান্ধবীকে এমন হতাশাগ্রস্ত হয়ে পড়তে দেখতে মোটেও ভালো লাগছিল না ত্রিনার। তাই সে আবার চেষ্টা করলো, এটা শুধু তোর মনে হয় মো, একদিন সব ঠিক হয়ে যাবে, ভরসা রাখ। মনে অনেকটা শান্তি পেল। এমন ঘোর অসহায়ত্বের সময়
সান্ত্বনার দূত স্বরূপ ট্রিনা না থাকলে সে হয়তো মুঠেও ঠিক থাকতে পারতো না, ভেঙে গুড়ে পড়তো আরও আগেই। সব কিছু ছাপিয়েও মনির বারবার মনে পড়ে যায় এই পরিস্থিতিটি খুব জটিল। এই সম্পর্কের জন্য যে কোনো পদক্ষেপ নেওয়া খুব কঠিন হবে, কিন্তু চেষ্টা তো করতেই হবে। মনি হতাশজনক হাসি আঁকলো ঠোঁটে। ট্রিনা ধারণাও করতে পারছে না ইভানের মানসিকতাটা কেমন, যেখানে সে মনির সাথে কথাই বলতে চায় না, ওর মুখ থেকে উচ্চারিত কোনো শব্দ শুনতে সে নারাজি প্রকাশ করেছে। মনে যে জলজান্ত মানুষ, তার পাশে থাকছে, ইভান ফিরেও তাকাচ্ছে না, সেখানে তার সাথে সাথে সময় কাটানো। হাঁটতে হাঁটতে মাটিতে সোনা খুঁজে পাওয়ার মতোই ব্যাপার মনির কাছে। মনি নিরাশায় টিকটটা ঢুক গেলে বলল, বাদ দে সব, চল এখন উঠি। মানুষ অনেক সময় কায় মনোবাক্যে প্রার্থনা করে অগোছালো জীবনের মূল পরিবর্তনের জন্য, তবে অনেকের জীবনের আচানক ঘটে যাওয়া পরিবর্তনটা সবসময় সুখকর নাও হতে পারে। তেমনই এক প্রলয়ঙ্কারী মূল ঘুরানো ঘটনা ঘটে গেল তাশার অরুণচন্ডীর জীবনে। রোজকার মতো সেদিনও সকালের ঘুম ভাঙতে ভাঙতে দুপুর হলো। ঘুম ভাঙতে না ভাঙতেই ফোন এলো তার ঘনিষ্ঠ বান্ধবী ও একান্ত গোপন সংবাদ প্রদানকারীর, যার জোরদার গলার পরামর্শে তাশার ভ্রুদুটিতে চিন্তার কুঞ্চন ফুটে উঠল। তবে সে অহেতুক প্রশ্ন না করে ফোন কেটে তখনই দারোয়ানকে দিয়ে প্রভাতের কণ্ঠ নামক বেসরকারি একটা পত্রিকা আনালো। তারপর চোখ বোলালো নির্দিষ্ট সেই ব্যবসার পাতায়। এরপর যা দেখলো তাতে তার দুনিয়াটা ঘুরে উঠল চোখের সামনে। শ্বাস প্রশ্বাস ঘন হয়ে গেল। এটা কি করে সত্য হতে পারে? পাতাটার এক কোণে ছোট্ট করে একটা প্রতিবেদন, যেটা সারমর্ম ছিল কিছুটা এরূপ। নামকরা শীর্ষস্থানীয় ব্যবসায়ী ইরফান চৌধুরী ও রেহনুমা চৌধুরীর একমাত্র পুত্র মেহফিল ইরফান চৌধুরীর নীরব বিয়ে, শহর জুড়ে চাঞ্চল্য। নিজস্ব প্রতিবেদক। শহরের অভিজাত মহলের পরিচিত নাম ইরফান চৌধুরী। নামকরা ব্যবসায়ী ইরফান চৌধুরী এবং সিঙ্গল মাদার ও সফল উদ্যোক্তা মেহরুমার একমাত্র পুত্র। দীর্ঘদিন ধরে শহরের অন্যতম এলিজেবল ব্যাচেলর হিসেবে পরিচিত ইরফান হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেছেন। কোনো ধুমধাম নেই কোনো বড় আয়োজন। তার এই নীরব বিয়ে নিয়ে শহর জুড়ে চলছে নানা গুঞ্জন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে ইরফানের বিয়ে সম্পন্ন হয়েছে একেবারে ঘরোয়া পরিসরে, যেখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র পরিবারের কয়েকজন ঘনিষ্ঠ সদস্য আর ব্যবসায়ী কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ। কোনে কে কী করেন কিংবা কবে থেকে ইরফানের জীবনে আছেন, এসব নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। শহরের ব্যবসায়ী মহল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পর্যন্ত ইরফানের বিয়ের বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন যিনি এতদিন ধরে ব্যাচেলর লিস্টের শীর্ষে ছিলেন, তার এই নীরব বিয়ে নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও তাদের রহস্যের আবরণ রয়ে যাচ্ছে। কেউ বলছেন পারিবারিক কারণেই হয়তো এত গোপনীয়তা, আবার কেউ অনুমান করছেন হয়তো ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই এই অবস্থা। তবে ইরফান চৌধুরী বা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ব্যবসায়িক মহলে তার ঘনিষ্ঠজনদের কেউ বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত বলতে রাজি হননি। শহরের অন্যতম কাঙ্ক্ষিত ব্যাচেলর ইরফানের এই হঠাৎ বিয়ে তার ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের মনে কৌতূহল তৈরি করেছে। সবাই অপেক্ষায় আছে, তবে তিনি নিজেই প্রকাশ্যে আসবেন এবং তার নতুন জীবনের গল্প শেয়ার করবেন। বিস্ময়ে স্তব্ধ হয়ে বসে রইল তাশা। মুখের ভেতর কেমন একটা শূন্যতা অনুভব করলো। ঠোঁট কামড়ে ভেতরের ঝড়টাকে দমিয়ে রাখলো। ইভানের অবহেলা, অবজ্ঞা, কথায় কথায় আঘাত দেওয়া সব মেনে নিয়েও ইভানের পাশেই ছিল তাশা। কিন্তু ইভান এটা কি করলো? কেন করলো? তাশা অত্যন্ত উত্তপ্ত মস্তিষ্কে ফোন করলো ইভানের নাম্বারে। 6-7 বার ডায়াল করার পরও রিসিভ হলো না। বেজে বেজে কেটে গেল। তাশা দমল না। নতুন উদ্যমে সে ফোন লাগালো সেক্রেটারি ফায়াজের নাম্বারে। একবার রিং হতে রিসিভ হলো ফোনটা। ফায়াজ কিছু বলার আগে তাশা অগ্নি শর্মা কণ্ঠে বলল, ইভান বাস্টারটা কোথায়? ওকে বলো আমার ফোন ধরতে। ফায়াজ বিচলিত হলো না মোটেও। সে মার্জিত ও শান্ত কণ্ঠে জানালো, ভাই তোর বাসায় গেছে বোনের সাথে লাঞ্চ করতে। তাশা হতবুদ্ধি হয়ে পড়ল। রাগে অন্ধ হয়ে ফোন কেটে সজোরে ছুরি মারল ড্রেসিং টেবিলের গায়ে। ঝনঝন শব্দে আয়নাটা ভেঙে ঘুরে পড়ল মেঝেতে। ধপধপ পা ফেলে তাশা দ্রুত তৈরি হয়ে নিল। ইভানকে সে ছাড়বে না। 2 পয়সার দাম আজ পর্যন্ত তাকে দেয়নি বদ্ধ উন্মাদ ছেলেটা। তাই বলে কি বিয়ে করে ফেলবে এভাবে না জানি? তার কাছে এতটা মূল্যহীন তাশা? আজ ইভানকে সামনে পেলে ঠাটিয়ে 2 চড় না মারতে পারলে আগামী 1 মাসেও তাশার রক্ত চড়ে যাওয়া মাথাটা শান্ত হবে না।
ওদিকে ফায়াজ স্পিকারে থাকা ফোনটা কেটে ইভানের কঠিন মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো। ইভানের চোখ দুটোতে এক ঝলক কুটিল হাসির রেখা ফুটে উঠে মুহূর্তে আবার নিভে গেল। ঠোঁটের কোণে চিরচেনা সে বক্র হাসি টেনে হাত দুটো মুষ্টিবদ্ধ করল ইভান। মনে মনে খেলে গেল ক্রূর কুটিল এক দুর্বুদ্ধি। দিনের আলো ম্লান হয়ে রাতের অন্ধকার তৈরি করার প্রতিক্রিয়া হিসেবে সন্ধ্যা নেমে এলো ধরণীতে। সন্ধ্যা মিলানো একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্য প্রকাশ করে, অন্যদিকে তা এক প্রশান্তিময় অনুভূতি দেয়। দিনের কর্মব্যস্ততা থেকে বিশ্রাম নেওয়া এবং রাতের শান্ত পরিবেশ উপভোগ করার সূচনা হচ্ছে এই সন্ধ্যা। আজ বিকেলের উজ্জ্বল আভা মলিন হওয়ার পর থেকেই মনির মনটা মলিন, বিষাদময় হয়ে পড়েছে। একটু আগেই মামা মামি আর ছোট্ট মামাতো বোন জিনিয়া বিদায় নিয়েছে। একটা সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও একবারের জন্য মামার বাড়িতে যেতে পারেনি মনি। যদিও খুব আদরে ছিল তা নয়, তবু তো ছোট থেকে এতটা বছর থেকেছে সেখানে। বিয়ের পরদিন যখন মামারা এসেছিল, মামি নিজের কথা মতো সত্যি সত্যি মনির গয়নাগুলো সাথে নিয়ে চলে গেছেন। মনির এটা ভেবে গলা শুকিয়ে যায়, যদি রেহনুমা বা ইভান কখনো জানতে চায় তখন কি তারা বিষয়টা ভালো চোখে দেখবে? মামি যদি গয়নাগুলো কিছু করে ফেলে। অদ্ভুত চিন্তা সব মাথা থেকে জোর করে তাড়িয়ে মনি রান্নাঘরের কাজ শেষ করে। এতদিন সুফিয়া খালা 3 বেলা এসে সব কাজ করে দিয়ে যেতেন। ইদানিং মনি নিষেধ করেছে রাতে যেন না আসে। একা ঘরে সে এমনিতেও ভীষণ বিরক্ত হয়ে থাকে। একটু কাজকর্ম করলে নিজেকে একটু ব্যস্ত রাখা হবে। মনি মনে মনে ভাবে ইভান সারাদিন কি খায়। সকালে তো ব্রেকফাস্ট করেই না, দুপুরেও বাসায় খায় না বা বাসা থেকে লাঞ্চ নিয়ে যায় না, রাতেও দেরি করে আসে। সুফিয়া খালা ডিনারের কথা জিজ্ঞেস করলে প্রতিদিনই বলে সে ডিনার করেছে। এত পরিমাণ বাহির খাবার খেয়ে থাকলে শরীর খারাপ হয়ে হবে না তার নিশ্চয়তা আছে নাকি? মনি ভয় আর সংকোচে কিছু জিজ্ঞেস করতে পারে না। মনি 4 কাপ হাতে ইভানের বারান্দায় এসে দাঁড়ায়। কিছু ফুলের টব এনে রাখলে কেমন দেখাবে বারান্দাটা ভাবতে থাকে। তারপর আকাশের দিকে মলিন চোখ দুটো মিলে তাকিয়ে থাকে অনেকটা ক্ষণ। হঠাৎ তীব্র হর্নের শব্দে চমকে বিল্ডিংয়ের নিচে তাকায় মনি। আর যা দেখে তাতে তার আত্মা উড়ে যাওয়ার জোগাড় হয়। ইভানের গাড়ি গ্যারেজে ঢোকার মুখে আচানক ধাক্কা খায় গ্যারেজ থেকে বেরোনো এক বাইকের সাথে। সাথে সাথে সে হর্ন চেপে ধরে গাড়ি থামায়। তারপর প্রবল ব্যাগে দরজা খুলে বেরিয়ে আসে। তারপরের ঘটনাটা মুহূর্তের মধ্যেও ঘটে যায়। মনি দেখলো ইভান চোখের পলকে গিয়ে খপ করে বাইকারের বুকের শার্ট চেপে ধরলো। তারপর হ্যাচকা টানে বাইক থেকে নামিয়ে ফেললো ছেলেটাকে। বাইকারটাও আচমকা আক্রমণে খেপে গিয়ে ইভানের কলার চেপে ধরে। আর তারপর ইভান ধূপ ধাপ ঘুষি বসিয়ে দেয় ছেলেটার চেহারা বরাবর। মুখ দিয়ে ছুটতে থাকে অজস্র গালিগালাজ। শালা বাস্টার্ড, চোখে দেখিস না, হারামির বাচ্চা। আত্মরক্ষার জন্য ছেলেটাও ইভানকে মার ফেরত দেয়। তাতে ইভান দমরত নাই, বরং আরো খ্যাপাটে হয়ে রাস্তায় শুয়ে দেয় ছেলেটাকে। বারান্দায় দাঁড়িয়ে থাকা মনির হাত পা কাঁপতে থাকে। সে কি ছুটে যাবে নিচে? ইভানকে কি থামাতে পারবে? চিৎকার চেঁচামেচি শুনে বিল্ডিং এর নিচের দিকের কয়েকজন নেমে যায়। থামাতে চেষ্টা করে দুজনকে। দারোয়ানও সে কখন থেকে চেষ্টা করে যাচ্ছে। দুজনে মিলে বাইকারের উপর ঝুঁকে থাকা অগ্নিমূর্তিরূপী ইভানকে টেনে সোজা করে দাঁড় করায়। রাস্তায় পড়ে থাকা ছেলেটির চেঁচামেচির মাঝে হঠাৎ একটা সজোরে কানে আঘাত করে মনির। ছেলেটা উঠে দাঁড়াতে দাঁড়াতে ইভানকে উদ্দেশ্য করে বলল, যত সব নেশাখোর মেয়েবাজ ঢুকে বসে আছে বিল্ডিং এর ভেতর। মনির চোখ দুটো ছিটকে বেরিয়ে আসতে চায়। মহল্লার লোকজন তাহলে ইভানকে এই চোখে দেখে? মনিকে কেউ চেনে না, সে যে ইভানের বউ এই পরিচয়ে তাকে কেউ দেখেওনি। তবু কেন যেন লজ্জায় তার চোখ মুখ রক্তিম হয়ে উঠল। সাথে এক বুক হতাশার আক্ষেপ তো আছেই। দারোয়ান জোর জবরদস্তি করে ইভানকে লিফটে তুলে দেয়। পরক্ষণই বাসার কলিং বেল বেজে ওঠে। মনি আগে থেকে দরজার সামনে দাঁড়িয়েছিল। বেল বাজার মুহূর্ত খানিকের মধ্যে দরজা খুলল। ইভান রাগে আরক্তিম চেহারায় রুমের দিকে যায়। মনির বুকের ভেতরটা চিনচিনে ব্যথায় বিষাক্ত হয়ে ওঠে। সেই ব্যথা যেন ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়তে লাগলো। ছড়াতে ছড়াতে অবশেষে ঠায় নিল মাথার একপাশে। কেউ একজন যে দরজা খুলে দাঁড়িয়েছিল সেটা ইভান আর চোখেও দেখেনি। ভাবতে কান্নাগুলো গলার কাছে দলা পেকে এলো। তবু মনি ভীত পায়ে রুমে গেল। ইভানকে ডিনারের কথা জিজ্ঞেস করবে, সাথে চা কফির কথাও। মনি রুমের দরজায় দাঁড়িয়ে দেখলো ইভান কভার থেকে গাদা গাদা কাপড় হাতে নিয়ে ছুঁড়ে ফেলছে বিছানার মেঝেতে। কাপড়ের সাথে সাথে ছড়িয়ে ছিটে পড়েছে কিছু কাগজপত্র। এসবের মাঝে হঠাৎ ঝনঝন শব্দে ভেঙে পড়লো কিছু একটা। মনি আতকে উঠে দেখলো একটা কাঁচের পারফিউম ভেঙে গুড়ে ভেতরের তরলটা ছুঁড়ে গিয়ে কাপড়ের সাথে মিশে যাচ্ছে।
মনির চমকে উঠে অসহায় চুপ করে বলল, কি করছেন এসব? ইভান কাবার্ডের দিকে মুখ করেছিল। মনির কথাটা কানে যেতে আচমকা থেমে গেল সে, একেবারে স্তব্ধ। তারপর নেশালো রক্তিম দুটো চোখ ফিরিয়ে তাকালো মনির দিকে। মনির বুকটা ধরফর করতে লাগলো সে চাহনির তীক্ষ্ণতায়। ইভান যে নেশা করে এসেছে সে এতক্ষণে বুঝতে পারেনি। পায়ের কাছের কাপড় আর কাগজগুলো লাঠি দিয়ে সরিয়ে ইভান এগিয়ে আসলো। তারপর আকস্মিক মনির হাতটা হ্যাঁচকা টেনে ঘরের দেয়ালে ধাক্কা দিয়ে দাঁড় করালো। পিঠের কাছটায় ধাক্কা খেয়ে মুখ পর্যন্ত ব্যথা করে উঠল মনির। দম বন্ধকর ব্যথায় চোখ দুটো বন্ধ হয়ে গেল তার। কিন্তু ইভানের গর্জে ওঠা কণ্ঠস্বর কানে যেতে অশ্রু টলটলে চোখ মিলে চাইল আবার। ইভানের সুন্দর চেহারাটা এই মুহূর্তে কেমন খ্যাপাটিয়ে ছন্ন ছাড়া লাগছে। সে মনির গাল দুটো চেপে ধরল। ক্রূর চাহনিতে মনিকে ভস্ম করার চেষ্টা করে বলল, আর কতবার নিষেধ করার পর আমার বিষয়ে কথা বলা বন্ধ করবে? নির্লজ্জ ব্যাকডেটেড ইডিয়েট। কথাটা বলে সারাশির মতো চেপে ধরে রাখা গাল দুটো সজোরে ঝটকা মেরে সরালো ইভান। ব্যথায় কুকড়ে উঠে নুয়ে পড়ল মনি। মনে হচ্ছে গালের এক পাশের হাড়গুলো অন্য পাশে ঢুকে গেছে। যন্ত্রণায় চোখের সামনে সবকিছু নীল নীল দেখতে লাগলো সে। ইভান ছুটে বের হয়ে গেল ঘর থেকে। কিছুক্ষণ পর অন্য রুম থেকে সশব্দে গ্লাস ভেঙে পড়ার শব্দ শুনতে পেল মনি। মনে হচ্ছে ইভান গ্লাসটা দেয়ালে আছাড় মেরেছে। মনি আস্তে করে রুমের বাইরে উকি দেয়। এটা তো সেই রুমটা থেকে আওয়াজ আসছে যেটা লক করা থাকে। চাবি থাকে ইভানের কাছে। ওই রুমে কে আছে সুফিয়াকে জিজ্ঞেস করলে সে এড়িয়ে গেছে। মনি সেসব নিয়ে এখন না ভেবে জিনিসপত্রগুলো মেঝে থেকে তুলতে থাকে। কাপড়গুলো সব বিছানায় রেখে কাগজগুলো তুলতে থাকে। হঠাৎ একটা কাগজে নজর আটকে যায় তার। ইভানের একটা মেডিকেল চেকআপ রিপোর্ট। মনি বয়সের জায়গাতে দেখলো 28 বছর লেখা। সে কপাল কুচকে সবগুলো কাগজ নাড়াচাড়া করতে থাকে। একসময় পেয়ে যায় একটা বায়োডাটা, সেখানেও 28 বছর লেখা। মনি অবাক হয়ে চিন্তা করলো ইভান কেন তাকে মিথ্যা বলেছে। নিজেকে মনের চেয়ে বিশাল বড় বলে কি প্রমাণ করতে চেয়েছে। হুমকিটা কেমন বাচ্চামো ধরনের মনে হলো মনির কাছে। এসবের কি মানে? সারা রাত ইভান আর রুমে এলো না। মনি আতঙ্ক নিয়ে কয়েকবার সেই রুমটার সামনে ঘোরাঘুরি করেছে। দরজা লক করে না থাকলেও সে ভেতরে ঢুকার বা উকি দেওয়ার সাহস করতে পারেনি। এটা কি কোনো বেডরুম? ইভান কি এখানে ঘুমিয়ে পড়েছে? কিন্তু সে এখানে ঘুমাবে কেন? আর সব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এসে এখানে হুট করে ঘুমিয়ে থাকবে, এটা তো হবার নয়। মনি চুপচাপ রুমে গিয়ে সোফায় বসে রইল অনেকক্ষণ। তারপর একসময় না খেয়ে ঘুমিয়ে গেল বসে বসে। রাগে উত্তেজনায় রক্তিম মুখ নিয়ে 5 স্টার রেস্টুরেন্টে বসে আছে তারসা। চোখ দুটো জানালার বাইরে। এক মনে সে অপেক্ষা করছে গুরুত্বপূর্ণ একটা ফোন কলের। ফোন আসার আগে তাকে চমকে দিয়ে সেখানে উপস্থিত হলো উজ্জ্বলতায় ভরপুর সে সুন্দর পুরুষটি। তারসাকে চমকে উঠতে দেখে সে হেসে কৌতুকের ভঙ্গিতে বলল, এভাবে চমকালে কেন? তারসা আত্মবিশ্বাসী হাসি হেসে বলল, তেমন কিছু না, তুমি বলো কেন ডেকেছো? আরহান ভ্রু কুচকে মুচকে হেসে বলল, আমি কি তোমাকে কারণ ছাড়া ডাকতে পারি না? তারসা কিছুটা ইতস্তত বোধ করলো। আরহান এভাবে বিপাকে ফেলে দিচ্ছে কেন তাকে। সে শান্ত স্বরে বলল, আমি কি তাই বলেছি? চোখ হাত দৃষ্টিনন্দন দাঁত দুটি বের করে হাসলো আরহান। বলল, তুমি কিছু না নিয়ে চুপচাপ বসেছিলে কেন? এনিথিং রং মিস অপসরা? তারসা ওয়েটারকে দেখে দুটো কোল্ড কফি নিল। তা দেখে আরহান বলল, ব্যাস এটুকুই, ডিনারটা করে ফেলো। তারসা এক হাতে ফোনটা একবার চেক করলো কোনো টেক্সট বা মিসড কল এসেছে কিনা। তারপর এক পাশে চুলগুলো কানের পাশে গুজে বলল, অ্যাকচুয়ালি আজ আমার ডিনারের প্ল্যান নেই। আরহান আর জোরাজোরি করলো না। সে এক দৃষ্টে তারসার দিকে চেয়ে থেকে কিছু একটা বুঝতে চেষ্টা করলো। অন্য দিনের মতো উৎফুল্ল আগ্রহী লাগছে না ওকে। কিছুক্ষণ পর আরহান তারসার হাত দুটো মুঠোতে টেনে নিয়ে শান্ত কণ্ঠে বলল, আর 2 দিন আসি, এই 2 দিন ওই কিন্তু আমার বুকিং করে দিতে হবে ম্যাডাম। তারসা চমকে উঠলো, আবজ গলায় প্রশ্ন করলো, তুমি চলে যাচ্ছ? আরহান তারসার হাত দুটোতে হাতের চাপ বাড়ালো। গাঢ় চোখের পলক ফেলে বুঝলো হ্যাঁ। তারসার মুখ থমথম হয়ে গেল প্রায়। সে নিজেকে স্থির করার প্রয়াস চালিয়ে জিজ্ঞেস করলো, আবার কবে ফিরবে? তুমি যখন বলবে। তারসা শুকনো ঢুক গিলে বলল, ফিরতে না পারলে আমাকে স্পন্সর করে নিয়ে যাও। আরহান কিছু না বলে শুধু মৃদু হাসলো। এমন সময় তারসার ফোনটা বেজে ওঠে। সে চোখেতে একবার স্ক্রিনের নামটা দেখে নিল। তারপর আরহানকে অপেক্ষা করতে বলে ফোন হাতে উঠে গেল লাউঞ্জের দিকে। রিসিভ করতে ওপাশ থেকে নারী কণ্ঠের আশ্বাসের পানি ভেসে এলো, সবকিছু কমপ্লিট, জাস্ট সুযোগের অপেক্ষা।
তাশা প্রফুল্ল চিত্তে সায় জানালো। ফোন কেটে কাছে জানালা ভেদ করে শহরের ব্যস্ত রাস্তায় চোখ বুলালো। ঠোঁটের কোণে ফুটে তুলল কুটিল বাঁকা হাসি। তাকে অবমাননা করার পরিণাম কি হতে পারে সেটা কেউ আন্দাজ করতে পারবে না। সম্পর্ক তো সে শেষ করবেই, কিন্তু তার আগে প্রতিশোধের মজাটা সে একটু চেখে দেখবে, জাস্ট একটু। তাশার চোখে ঝিলিক দিয়ে উঠল একরাশ সঠতা, একরাশ মন খারাপি ও বিষণ্ণতা নিয়ে মুন্নির রুমে বসে আছে মনি। দৃষ্টি তার জানালার বাইরে। সন্ধ্যা নেমে আসছে, বাইরে আবছা হয়ে এসেছে দিনের আলো। মনি আসার মিনিট 10 পর থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখনো টিপটিপ করে অবিরাম ঝরছে। রাস্তায় জমে থাকা বৃষ্টির জলের মতোই মনির মনের কোণেও জমা হচ্ছে অন্তহীন গ্লানি ও দুঃখ। 2 দিন যাবৎ ইভান বাসায় আসছে না। মনি যে কাউকে ফোন করে জিজ্ঞেস করবে সেই সুযোগও নেই। রেহনুমাকে জিজ্ঞেস করতেও সংকোচে মন প্রাণ নাকের ডগায় চলে আসতে চায়। সে নিজের এই বেহাল দশা সম্পর্ক নিয়ে কারোর সাথে টু শব্দটি পর্যন্ত করতে চায় না। লজ্জা ও অস্বস্তিতে তার দমবন্ধ হয়ে আসে। মনে দীর্ঘশ্বাস ফেলে রুমের ভেতরে নজর দিল। কি সুন্দর পরিপাটি একটা রুম। বিছানার চাদর, কভার, পর্দা থেকে শুরু করে প্রতিটি বস্তুই হালকা বেবি পিঙ্ক কালারে আবৃত। দেখলে মন জুড়িয়ে যায়। সবকিছু ছাপিয়ে কুরুমি কার্টুনের দেওয়াল ঘড়িটায় শুধু পার্পল কালারের। ঘড়িতে 6:15। ছোট্ট একটা ট্রেতে চা আর বিস্কিট সাজিয়ে মনি প্রবেশ করলো রুমে। মনি মুখ গুমরা করে বলল, এসব কেন করলে? আমি কি মেহমান? মনি মুচকি হেসে জবাব দিল, অবশ্যই মেহমান, স্পেশাল গেস্ট অফ মাইন্ড। মনির মলিন মনটা আরো একটু বিষাদময় হয়ে গেল। একই মায়ের সন্তান হয়ে ইভান কেন মনির মতো সহজ স্বাভাবিক স্বভাবের হতে পারল না? মনিকে দেখলেই যেন মনটা আনমনেই ভালো হয়ে যায়। এমন একটা মেয়ে ওর ননদ ভাবতেই বুকের ভেতর থেকে কান্না ঠেলে আসে। একটা বোনের অভাব সে আজীবন মনে পোষণ করে এসেছে। মনিকে দিয়ে সে অভাবে কিছুটা হলেও পূর্ণতা পেয়েছে। মনি চোখ মুখ করুণ করে বলল, তুমি ওই বাড়িতে চলে আসো না মুন্নি, আমার খুব ভালো লাগবে। মনি বয়সে ছোট হলেও ছেলেবেলা থেকে পারিবারিক বিশৃঙ্খলা দেখতে দেখতে অনেকটা ম্যাচিউরিটি চলে এসেছে তার মধ্যে। কেউ কিছু না বলেও সে নিজ থেকে অনেক কিছু অনুমান করতে পারে, বুঝতে পারে। এই যে মনির মলির মুখটা, এটা সে দেখেও আন্দাজ করতে পারে মনি কতটা সুখে আছে, কারণ নিজের ভাইয়ের স্বভাব তো তার অজানা নয়। মনির কষ্টের কথা ভেবে ছোট্ট বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মনির। সে ভালোবাসা মিশ্রিত কণ্ঠে লম্বা চওড়া এক বিশ্লেষণ টেনে বসল। যদি যেতে পারতাম তাহলে তোমার চেয়ে বেশি খুশি আমি হতাম ভাবি। আমি জানি ভাইয়া তোমাকে একটুও সময় দেই না, হয়তো সে বাসায় আসে না ঠিক সময়ে। তুমি এভাবে মন খারাপ করে থেকো না প্লিজ। ভাইয়া বদমেজাজি হলো তার মনের কোথাও অজস্র ভালোবাসা লুকিয়ে আছে জানো। ছোটবেলা আমাকে কত আদর করতো, আর এখন তার আচরণ দেখে মনে হয় সবার প্রতি সে ভীষণ বিরক্ত। আসলে ভাইয়া পরিস্থিতির উত্তনপতনে মানসিকভাবে খুব বিপর্যস্ত। তুমি কাছে থেকে সাহায্য করলে হয়তো এই দুর্বস্থ থেকে সে বের হয়ে আসতে পারবে। তুমি হয়তো জানো না, এই আশাই মা ভাইয়াকে এক প্রকার জোর করে বিয়ে করিয়ে দিয়েছে। তুমি ভেঙে পড়ো না ভাবি। আমাদের জন্য তুমি অ্যাঞ্জেলের মতো এক টুকরো করতে পারবে না বলো? মনে ছলছল চোখে অপলক তাকিয়ে থাকে মনির দিকে। গলা দিয়ে স্বর বের হয় না। ছোট্ট এই মেয়েটির মুখে বুদ্ধিদীপ্ত চমৎকার কথাগুলো শুনে আচ্ছন্নের মতো হয়ে পড়ল সে। জীবনের বাক্যে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে কখনো স্বপ্নতেও ভাবেনি। যেখানে নিজেই আশায় ছিল বিয়ের পর স্বামীর ভালোবাসা পেয়ে ভুলে যাবে অতীতের অপ্রাপ্তিগুলো, বাবা মাহীন এতিম অসহায়তায় ভরপুর জীবনের কষ্টগুলো কিছুটা হলেও মুছিয়ে দিবে স্বামী নামক মানুষটি। অথচ এখানে তো দেখতে পাচ্ছে তার কাঁধে বরং ভর করে আছে স্বামীর ভালো থাকা ও ভালো রাখার বিরাট ওজনদার দায়িত্ব। অশান্তি ও অবসাদে মুখটা হাঁসফাঁস করতে থাকলো মনির। সে নিজেই তো ভালো থাকেনি কখনো, অন্যকে কিভাবে ভালো রাখবে? মনির সকল অবিশ্রান্তি বিষাদ একপাশে ঠেলে রেখে শুষ্ক কণ্ঠে বলল, মা কি খুব লেট করে আসে মুন্নি? একদিনও দেখা হলো না, বিষয়টা খারাপ হচ্ছে তাই না? মুন্নি আশ্বস্ত ভঙ্গিতে হেসে বলল, সমস্যা নেই মা, এতে কিছু মনে করবে না। মায়ের নিজের জন্য এত ভাবনা নেই, সব ভাবনা ভাইয়াকে নিয়ে। মনি বলল,
তবু আজ না হয় দেখা করেই যাই। আমার খুব খারাপ লাগছে, প্রতিদিন আসি অথচ মাকে দেখি না। দেখা তো করতে পারবে না ভাবি, মা আসবে সেই 9টা 10টা, ইদারিং একটু দেরি হয়। এত রাত পর্যন্ত তুমি থাকলে বাসায় যাবে কখন? ভাইয়া যদি অফিস থেকে ফিরে তোমাকে না দেখে তাহলে নিশ্চয়ই রাগ করবে। মনে দীর্ঘশ্বাস ফেলে মলিন হাসল। ইভানের যে তাকে নিয়ে কোনো প্রকার মাথা ব্যথাই নেই সেটা সে মনিকে বলতে পারল না। তার থাকা বা না থাকা দিয়ে ইভানের কিচ্ছুটে যায় আসে না, বরং সে না থাকলেই যেন ইভান স্বস্তি পাবে। নিজেকে মাঝে মাঝে আস্থা করে আবর্জনা ছাড়া আর কিচ্ছু মনে হয় না। এক মামার বাড়িতেও ছিল উচ্ছিষ্টের মতো, এখন স্বামীর বাড়িতেও দ্বিগুণ উচ্ছিষ্ট হয়ে পড়ে থাকছে। নিজেকে এতটা অবহেলিত ভাবতেই কান্না দলা পেকে এলো তার গলায়। সে নিজেকে সামলে যথাসম্ভব শান্ত করে বলল, কিচ্ছু হবে না, তোমার ভাইকে বললে বুঝবে। মুন্নি হেসে সায় জানায়। দুজনের কথাবার্তা ও গল্পের মাধ্যমে কখন রাত 9টা বেজে গেছে টের পাওয়া গেল না। রেহনুমা অফিস থেকে এসে সোজা নিজের রুমে গেল। প্রায় মিনিট 10 পর মনি ইতস্তত পায়ে তার রুমের সামনে গিয়ে দাঁড়ায়। বাহির থেকে নক করে বলল, মা আসবো? রেহনুমা কপালের উপর হাত রেখে শুয়েছিলেন। মনির গলা শুনে চমকে ওঠেন তিনি। উঠে বসে ওকে ভেতরে ডেকে নেন। তারপর ভ্রুকুঞ্চিত করে উৎকণ্ঠিত স্বরে বলেন, তুমি এত রাতে কেন আসলে? কোনো সমস্যা? মনি ঢুক গিলে জবাব দিল, আমি আসলে এখনো যাইনি, আপনার সাথে দেখা করতে রয়ে গেছি। রেহনুমা এবার শান্ত হলেন। নির্লিপ্ত গলায় আবার শোধালেন, আজ কি থাকবে? মনি থতমত খেয়ে গেল। কি উত্তর দেবে ভেবে চিন্তিত হয়ে পড়ল। সে তো এখানে থাকবে ভেবে রয়ে যায়নি, কিন্তু একটা দিনের জন্য থাকবে না বললে কি রেহনুমা নারাজ হবেন? মনে বুঝতে পারছে না কোন উত্তরটা দিলেই রেহনুমা সন্তুষ্ট হবেন। কোনটা চাচ্ছেন তিনি? মনি মাথা নিচু করে আস্তে করে বলল, সেটা ভাবিনি মা। রেহনুমা ক্লান্ত চোখে তাকিয়ে রইলেন মনির দিকে। কিছুক্ষণ চুপ থেকে অতি আপন জনের মতো বললেন, একটু শক্ত হতে হবে মৌন। এতটা নুয়ে নুয়ে থাকলে জীবন অনেক পিছিয়ে যাবে, অনেক কিছু হারিয়ে ফেলবে। রেহনুমার লুকোচুরি কথার অর্থ কিভাবে যেন বুঝতে পেরে গেল মনি। সে বুঝতে পারল এই কথার দ্বারা তিনি ইভানের সাথে তাল মিলিয়ে চলার কথাই বুঝিয়েছেন। তবে মনি এটা জানে না রেহনুমা ইভানের মতি গতি চলাফেরা সব সময় লক্ষ্য রাখছেন ঠিক আগের মতোই। তাই তিনি এটাও জানেন ওদের সম্পর্কটা আসলে কেমন চলছে। রেহনুমা আবার বললেন, আমার প্রচুর মাথা ধরে আছে, আমি এখন শুয়ে পড়ব। তুমি এখানে না থেকে বাসায় চলে যাও। ইভান ফিরলে ওর খেয়াল রেখো, আর না ফিরলে ধৈর্য ধরে অপেক্ষা করো। কথাটা বলে রেহনুমা তীক্ষ্ণ অথচ ক্লান্তির দৃষ্টিতে তাকিয়ে রইলেন মনির মুখের দিকে। মনে বুঝতে পারলো ইভানের না ফেরাটা সাধারণ একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, যে কারণে রেহনুমা এই কথাটা বললেন। মনি মাথা নাড়িয়ে শুয়ে জানালো। রেহনুমাকে বলল, মা আপনার মাথা টিপে দেই। রেহনুমা শুয়ে পড়তে পড়তে অনুভূতিহীন কণ্ঠে বললেন, তোমাকে মাথা টিপে দিতে হবে না, নিচে গিয়ে দেখো গাড়ি আছে নাকি, ড্রাইভার তেল ভরতে নিয়ে গেছে, থাকলে গাড়িতে করে চলে যেও। মনির ইচ্ছা করলো সে বলে সারাদিন কাজ করে না খেয়ে ঘুমিয়ে পড়বেন না মা, কিন্তু মনে মনে ইচ্ছা করলেও মুখে বলার সাহস পেল না। সে মুন্নির থেকে বিদায় নিয়ে নিচে চলে এলো। গ্যারেজে রেহনুমার গাড়িটা দেখতে পেল না। আগত্যা একটা সিএনজি ডেকে উঠে পড়লো। যেতে যেতে হিসাব করতে লাগলো বিশাল এই পৃথিবীতে আসলে সে কতটা একা। কোটি কোটি মানুষের ভিড়ে তার ঠিক কতজন আপন মানুষ আছে। আজ বহুদিন পর ইভান বন্ধুদের আড্ডায় এসেছে। সবাই একটা পার্টি অ্যারেঞ্জ করেছে, একসাথে হইচইতে মেতে উঠেছে। পার্টিটা হচ্ছে শহরের এক কোণে অর্কদের ফার্ম হাউসে। ইভানকে ইনভাইট করার সাথে সাথে যে এসে পড়বে সে এটা কেউ ভাবেনি। কিছুদিনের মধ্যে অর্কট বিয়ে ফাইনাল হতে যাচ্ছে, এখনো ডেট হয়নি। বন্ধুরা মিলে ব্যাচেলর পার্টি করে ফেলেছে ইতিমধ্যে কয়েকটা, সামনে আরও হবে। আসলে ওদের একসাথে হওয়া মানেই এক একটা পার্টি। বিয়ের প্রাথমিক প্রস্তুতি হিসেবে অর্ক নিজেদের বিজনেসের বিশাল একটা অংশের দায়িত্ব অফিসিয়ালি নিজের কাঁধে নিয়ে ফেলেছে। আর সেই উপলক্ষে প্রাইভেট পার্টি রেখেছে বন্ধুদের সাথে। ইভান সোফায় বসে পায়ের উপর পা তুলে এক মনে ফোনে কিছু একটা দেখছিল। এমন সময় হঠাৎ ড্রিঙ্কের গ্লাস হাতে তার গা ঘেঁষে বসলো তাশা। ইভান নির্বিকার মুখে ফিরে তাকায়, চোখে কোনো অভিব্যক্তি নেই, ভাবলে শিন দুটি চোখ। সে চোখ ফিরিয়ে আবার মোবাইলে মনোযোগ দিল। তাশা এমন নির্লিপ্ততা সহ্য করতে পারল না।
সে ইভানের কলার চেপে ধরে ফুসফুস করে বলল, এতদিন পর দেখা আর তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ? তাকাও আমার দিকে। ইভান না তাকিয়ে অনুভূতি শূন্য গলায় বলল, বিবাহিতদের পরনারীর দিকে তাকানো নিষেধ। তারপর আগে কটমট করে বলল, সেই নিষেধটা কি তোমার বইয়ের জারি করা? ইভান জবাব দিল না। তারপর নিজেই খ্যাপাতে গলায় বলল, তুমি যে কেমন বিয়ে করেছো তা আমার অক্ষরে অক্ষরে জানা আছে। মায়ের জোরাজুরি আর আমার সাথে ক্ষোভ দেখিয়ে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছো তুমি। আমার দিকে তাকিয়ে বলো, ওই মেয়েটাকে তুমি একবারও ছুঁয়েছো? বলতে পারলে জীবনেও তোমার চোখের সামনে আসবো না আমি। আই ছয়ার। ইভান শান্ত কঠিন দৃষ্টিতে তাকালো তাশার দিকে। তাশার চোখে মুখে উপচে পড়ছে তীব্র ক্ষোভের ছলখানি। ইভান শীতল স্বরে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।